স্টুডেন্টস, স্মার্ট কমার্স স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে ক্লাস নম্বর 24 এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে অরিজিৎ রেকটিফিকেশন অফ এরার্স এর টু সাইডেড এরার্স গুলো, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুটো সাইডেই যদি অ্যাকাউন্টস মেনটেন করতে আমার ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে ভুল বা এরার্স গুলোকে কিভাবে রেকটিফাই বা সংশোধন করবে সেটাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো ক্লাস নম্বর 22 তে আমার রেকটিফিকেশন অফ এরার্স এর অল ইন্ট্রোডাকশনটা ডিসকাস করা আছে। যারা যারা মিস করেছো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আর 23 তে আমার ওয়ান সাইডেড এরার্স গুলো কিভাবে রেকটিফাই করবে এবং তার ইজি এন্ড বেস্ট ওয়েটা কি হবে সেটা ক্লাস নম্বর 23 তে ডিসকাস করা আছে। যারা যারা মিস করেছো তারা দেখে নিও। তো আজকের এই ক্লাস নম্বর 24 তে আমরা রেকটিফিকেশন অফ এরার্স এর টু সাইডেড এরার্স গুলোকে প্রথমে চিনবো, যে টু সাইডেড এরার্স কি রকম হয় এবং সেই চেনার পর কিভাবে সেটাকে রেকটিফাই করব, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটি থেকে আমরা ক্লিয়ার করে নেব। তো তোমাদেরকে যখন আমি 22 তে ক্লাস নম্বর 22 তে রেকটিফিকেশন অফ এরার্স এর ইন্ট্রোডাকশনটা ডিসকাস করি, সেই সময় আমি কি বলেছিলাম যে টু সাইডেড এরার্স নানা টাইপের হয়ে থাকে। তো সেই টাইপ গুলো কি রকম হয় এবং কোন স্টেজে সেই টু সাইডেড এরার্স ধরা পড়লে তার ক্যালকুলেশন কি রকম হবে, এই সমস্ত জিনিস আজকের এই ভিডিওটিতে থাকছে। তো টু সাইডেড এরার্স বলতে আমরা আগেও জেনে নিয়েছি যে ডেবিট এবং ক্রেডিট যদি অ্যাকাউন্টস মেনটেন করতে গিয়ে ডেবিট এবং ক্রেডিট দুটো সাইডের যদি একই ভুল অ্যামাউন্টের ক্ষেত্রে হয়ে থাকে বা সাইডের ক্ষেত্রে হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, টু সাইডেড এরার্স বলবো। এটা আমরা জেনে নিয়েছি। আমরা যেমন ওয়ান সাইডেড এরার্সটা শিখেছিলাম যে তিনটে স্টেজে ধরা পড়তে পারে এরার্স গুলো এবং তিনটে স্টেজে ধরার পর সেই তিনটে স্টেজে আলাদা আলাদা তার রেকটিফাই হবে যে স্টেজে ধরা পড়বে। একই রকম যদি টু সাইডেড এরার্স তিনটে স্টেজে ধরা পড়তে পারে। প্রথম স্টেজ হচ্ছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ আমার ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়নি, তার আগেটাতেই আমরা খুঁজে পেয়ে গেছি যে আমার টু সাইডেড এরার্স হয়েছে, অর্থাৎ আমার দুদিকের ভুল হয়েছে। এটা আমরা ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল প্রস্তুত করার আগে খুঁজে পেয়ে গেছি। 2 নম্বর হচ্ছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স এন্ড বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট, অর্থাৎ আমার ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়ে গেছে বা ট্রায়াল ব্যালেন্স আমার প্রস্তুত করা হচ্ছে এবং ফাইনাল অ্যাকাউন্ট এখনো আমার প্রস্তুত করা হয়নি। এরকম সময় যদি আমার ভুলটা ধরা পড়ে, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। আর থার্ড স্টেজে আমি বলেছিলাম যে আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার পরে যদি আমার টু সাইডেড এরার্স ধরা পড়ে। আর এটা তো সবাই জানো যে ভুল যখন আমরা করে ফেলি সেটা অ্যাকাউন্টসের সঙ্গে সঙ্গে ধরা পড়ে না। আমরা সাপোজ জার্নালে কোনো ভুল করে ফেললাম, তো জার্নালে যে ভুলটা হয়েছিল সেটা এই তিনটে স্টেজের মধ্যে যে কোনো একটা স্টেজে ধরা পড়ে। তো যে স্টেজে ধরা পড়বে সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন হয়, এটা আমরা জেনে নিয়েছি আগের ভিডিওটিতে। এবং যখন তোমরা বইয়ের অঙ্ক করবে বা পরীক্ষায় অঙ্ক করতে বসবে রেকটিফিকেশন অফ এরার্স এর, এই তিনটে স্টেজ দেখবে কমন। এই তিনটে স্টেজের মধ্যে যে কোনো একটা স্টেজের কথা তোমার উল্লেখ করে দেওয়াই থাকবে যে এরার্সটা এই তিনটে স্টেজের মধ্যে যে কোনো একটা স্টেজে আমার ধরা পড়েছে এবং তার জন্য কিভাবে তোমরা টু সাইডেড এরার্স রেকটিফাই করবে সেটা আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে পেরে যাবে। যেমন ওয়ান সাইডেড এরার্সটা এই তিনটে স্টেজের ক্ষেত্রে তিনটে স্টেজের যে কোনো একটা স্টেজে ধরা পড়ছিল এবং তার জন্য ক্যালকুলেশন বা রেকটিফিকেশন আলাদা আলাদা হচ্ছিল। তো টু সাইডেড এরার্স এর ক্ষেত্রে কি সেরকমই একই রকম হবে না অন্য রকম হবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে। এবার এই টাইপস, অর্থাৎ আমরা রেকটিফিকেশন অফ এরার্স এর যখন ইন্ট্রোডাকশনটা জেনেছিলাম সেই সময় আমরা জেনেছিলাম কি যে টু সাইডেড এরার্স নানা রকমের হতে পারে, নানা টাইপের হতে পারে। তো সেই টাইপ গুলো কি রকম আমরা জেনেছিলাম। প্রথম হচ্ছে এরার্স অফ অমিশন, তারপর হচ্ছে এরার্স অফ কমিশন, তারপর হচ্ছে এরার্স অফ প্রিন্সিপাল, আর তারপর হচ্ছে এরার্স অফ মিসপোস্টিং। এই 4 টাইপস অফ টু সাইডেড এরার্স আমরা বোর্ডেতে লিখবো এবং সেই 4 টাইপস অফ এরার্স, এই যে 4 টাইপস অফ এরার্স টু সাইডেড এরার্স, সেগুলোকে কিভাবে আমরা রেকটিফাই করব এবং কোন স্টেজে ধরা পড়লে কিভাবে রেকটিফাই করব, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পেরে যাব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটা এরার্স লিখেছি। সেটা কি লেখা আছে এখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। আশা করছি যে গুডস পারচেজড ফ্রম এক্স রুপিস 10,000 অমিটেড টু বি রেকর্ডেড। এটার মানে কি, গুডস পারচেজ করা হয়েছে এক্স এর থেকে, অর্থাৎ এক্স এর থেকে আমরা কিছু জিনিসপত্র বা মালপত্র কিনেছি, সেটা কত টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে। তো এই যে লেনদেনটা হয়েছে এক্স এর থেকে আমরা 10,000 টাকা দিয়ে কিছু পারচেজ করেছি,
এর জন্য জার্নাল এন্ট্রি কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, 10,000 দুটো ডেবিট সাইডে হওয়া দরকার ছিল। কিন্তু আমরা কি করেছি, অমিটেড টু বি রেকর্ডেড, অর্থাৎ আমরা এই ট্রানজাকশনসটাকে জার্নাল এন্ট্রি করতেই ভুলে গেছি। এই ট্রানজাকশনসকে আমরা বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ডই করিনি। তো প্রথমত আমরা এখানে সি লিখেছি, এটা অনেকে হওয়া উচিত লেখে, আবার এই যে এদিকে ডাব্লিউ লিখেছি দেখছো, এটাকে লেখে হয়েছে। আর এখানে যে কারেকশনটা লিখেছি এখানে সবাই লেখে সংশোধন। তো সেইখানের থেকে মানে এই যে হওয়া উচিত হয়েছে সংশোধন, এটার থেকে আমার এই কনসেপ্টটা সহজ লেগেছে। তো এটা বোঝাতে অনেকটা সহজ বলে আমি তোমাদেরকে কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি কারেকশন দিয়ে বোঝাচ্ছি। তো কারেক্ট এন্ট্রিতে কি হবে, মানে কোনো একটা লেনদেনের কোনটা সঠিক এন্ট্রি সেটা আমরা কারেক্ট এন্ট্রিতে বসাবো। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে লেনদেনটা হয়েছে গুডস পারচেজ ফ্রম এক্স 10,000 টাকা, তো এর জন্য সঠিক এন্ট্রিটা কি হওয়া দরকার ছিল, কারেক্ট মানে কি সঠিক। তো সঠিক এন্ট্রিটা কি হওয়া দরকার ছিল, আমি লিখছি এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, 10,000 দুটো সাইডই 10,000। কিন্তু আমরা কি করেছি, এটা জার্নাল এন্ট্রি করিনি, অর্থাৎ এখানে রঙের কোনো জায়গা নেই, মানে আমরা ভুল করে কোনো লেনদেন বসিয়ে ফেলিনি, অর্থাৎ আমরা এটা রেকর্ডই করিনি। তো আমরা যদি কোনো কারেক্ট এন্ট্রি রেকর্ড না করি তো কারেকশনের ক্ষেত্রে কি হবে, সেটা রেকর্ড করে দিই তাহলেই তো কারেকশন হয়ে যাবে, তাই না। কোনো একটা ট্রানজাকশন যদি রেকর্ড না করা হয় তো তার কারেকশন কিভাবে হবে, সেটাকে রেকর্ড করে দিই। তো যেটা আছে সেটা আমরা কারেকশনে বসিয়ে দেবো জাস্ট, তাহলেই আমার হয়ে যাবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু, আশা করছি জিনিসটা বুঝতে পারলে। এটা কিন্তু এই লেনদেনটা যে সংগঠিত হয়েছে আমার, এই লেনদেনটা কিন্তু আমরা কোনো ভুল জার্নাল এন্ট্রি বানাইনি, আমরা এই লেনদেনটাকে রেকর্ডই করিনি। তো রেকর্ড না করার জন্য সেটাকে কি করব, রেকর্ড করে দেবো, তাহলে তো কারেকশন হয়ে যাবে। তো এই যে ভুলটা তোমরা দেখতে পাচ্ছ, কোন একটা লেনদেন জার্নাল এন্ট্রি না করা বা রেকর্ড না করা বুকস অফ অ্যাকাউন্টে, এটাকে আমরা কি ভুল বলবো, এরার্স অফ অমিশন। সমস্ত কিছু কিন্তু রেকটিফিকেশন অফ এরার্স এর ইন্ট্রোডাকশনে ভিডিওটা ডিসকাস করা ছিল। তো এরার্স অফ অমিশনটাই কি হয়, কোনো একটা লেনদেন যদি জার্নাল এন্ট্রিতে না লিপিবদ্ধকরণ করা হয়, মানে বুকস অফ অ্যাকাউন্টে যদি রেকর্ড না করা হয় কোনো একটা সংগঠিত লেনদেনকে, সেটাকে আমরা বলবো এরার্স অফ অমিশন, অর্থাৎ ছাড়ের ভুল। আমরা ছেড়ে দিয়েছি, কোনো একটা লেনদেন রেকর্ড করাকে ছেড়ে দিয়েছি, তো এটাকে আমরা বলবো এরার্স অফ অমিশন। তো এবং আরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি এরার্স অফ অমিশনের, তো সেটাও কিভাবে রেকটিফাই হয় এবার সেটাই তোমরা দেখো। এবার আরো একটা এরার্স অফ অমিশনের এক্সাম্পল আমি দিয়েছি, দেখো গুড সোল্ড টু এক্স রুপিস 10,000 টাকা, অমিটেড টু বি রেকর্ডেড। আমরা কোনো এক্স কে সেল করেছি 10,000 টাকা দিয়ে, সেটা আমরা রেকর্ডই করিনি। তো এক্ষেত্রেও সেম জিনিস, তো গুড সোল্ড টু এক্স, এর জন্য সঠিক এন্ট্রিটা কি হওয়া দরকার ছিল, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা, 10,000 টাকা ডেবিটে বসে গেল আমার, আর এখানে একইভাবে 10,000 টাকা আমার ক্রেডিটে বসে গেল। আমরা এই ট্রানজাকশনস কে জার্নালে রেকর্ডই করিনি, বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ডই করিনি। তো এক্ষেত্রে ভুল করার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু এখানে আমরা রেকর্ডই করিনি। তো আমরা যেটা রেকর্ড করিনি আগেরটা যেমন হলো, তো যেটা রেকর্ড করিনি সেটা আমরা রেকর্ড করে দিই, তাহলে সেটা কারেকশন হয়ে যাবে। তো এই যে কারেক্ট এন্ট্রিতে যে লেনদেনটা আমার জার্নাল এন্ট্রি হয়েছে সেটাই আমরা কারেকশনে বসিয়ে দেব, অর্থাৎ এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা, 10,000 টাকা, এখানেও একইভাবে 10,000 টাকা ডেবিট ক্রেডিটে বসে গেল। এটা শুধু এই যে এরার্স অফ অমিশন, এটা যে কোনো লেনদেনের উপরে কিন্তু হতে পারে এই ভুলটা। সে কাউকে হয়তো টাকা পে করলাম আমি, সেটা আমরা রেকর্ড করতে ভুলে গেলাম, বা কারো থেকে টাকা রিসিভ করলাম, সেক্ষেত্রে আমরা রেকর্ড করতেই ভুলে গেলাম, অমিটেড টু বি রেকর্ডেড। তো যখনই এরকম লেখা থাকবে, আর একটা ক্লু তোমাদের দিয়ে দিই যে এরার্স অফ অমিশনটা কখন সংগঠিত হবে,
যখনই এরকম লেখা দেখতে পাবে অমিটেড টু বি রেকর্ডেড, তার মানে চোখ কান বুঝে ধরে নেবে সেটা এরার্স অফ অমিশন হয়েছে। অমিটেড টু বি, অমিটেড মানে কি? অমিটেড মানেই হচ্ছে অমিশন। অমিটেড এর সাথে অমিশনের কিন্তু অনেক মিল আছে। তো যখনই অমিটেড টু বি রেকর্ডেড বলা থাকবে আমরা চোখ কান বুঝে ধরে নেবো সেটা একটা এরার্স অফ অমিশন। এগুলো তোমাদের হয়তো শর্ট কোশ্চেন এরকম থাকতে পারে যে কোন একটা ভুল দিয়ে দিল, দিয়ে জিজ্ঞেস করলো যে এটা কোন টাইপের টু সাইডেড এরার্স, এরকম যদি কোশ্চেন থাকে তখন তোমরা এই জিনিসগুলো যদি মনে রাখো খুব ইজিলি তোমরা উত্তরটা দিতে পারবে। হয়তো এটা রেকটিফিকেশন অফ এরার্স এ কাজে লাগবে না যে কোনটা কি টাইপের এরার্স সেটা আমরা বিবেচনা করব, কিন্তু যদি তোমরা এটা মনে রাখো যে এটা এরার্স অফ কমিশন, এই ভুলটা আমার এরার্স অফ কমিশন, তো এই ক্ষেত্রে তোমাদের যখন শর্ট কোশ্চেন করতে যাবে তখন এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে। এরপর আমরা যে টাইপ অফ টু সাইডেড এরার্স এর কথা জেনে নেব সেটা হচ্ছে যে এরার্স অফ কমিশন অর্থাৎ কার্যমূলক ভুল। তো এই এরার্স অফ কমিশনে কি হয়, কোনো একটা ট্রানজাকশনস এর অ্যামাউন্ট হওয়া দরকার ছিল এক, আমরা করে দিয়েছি অন্য এক অ্যামাউন্ট। সাপোজ কোন একটা লেনদেন 10,000 টাকা দিয়ে সংগঠিত হয়েছে, সেটা আমরা 15,000 টাকা দিয়ে করে দিয়েছি। বা কোনো একটা লেনদেন সাপোজ যে রামের থেকে আমি একটা ক্যাশ রিসিভ করেছি 10,000 টাকা দিয়ে, সেটা আমরা কি করে ফেলেছি, সেটা আমরা 20,000 টাকা করে ফেলেছি ভুল করে জার্নাল এন্ট্রি, যে রামের থেকে ক্যাশ রিসিভ হয়েছে দুটো সাইডেই 20,000 টাকা করে ফেলেছি। তো এটাকে আমরা বলবো যে এরার্স অফ কমিশন। এবার যে এরার্সটা আমার লেখা আছে এটাও একটা এরার্স অফ কমিশন। এই এরার্সটা একটু দেখো, গুড সোল্ড টু এক্স রুপিস 10,000 রেকর্ডেড অ্যাজ 8,000। আমরা এক্স কে কি করেছি, 10,000 টাকা দিয়ে একটা সেল করেছি, কিন্তু আমরা কি করেছি 8,000 টাকার এন্ট্রি করেছি। মানে আমাদের কারেক্ট এন্ট্রি কি হওয়া দরকার ছিল, সঠিক এন্ট্রি না, যেটা আমার লেখা আছে যে এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা, 10,000 টাকা। কিন্তু আমরা ভুল করে কি করে ফেলেছি দেখো, এটা রং এন্ট্রি, মানে আমরা ভুল করে কি করে ফেলেছি সেটা আমরা এরকম করে ফেলেছি, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আমরা 8,000 করে দুটো সাইডেই 8,000 করে ফেলেছি। তোমরা এটা দেখে নিশ্চিতভাবে বুঝতে পারছো যে এটা কোনো ওয়ান সাইডেড এরার্স নয়, কারণ এটা দুটো সাইডেরই আমার অ্যামাউন্টের ভুল হয়েছে এবং এটাকে আমরা একটা এরার্স অফ কমিশন বলবো। এবার এটাকে আমরা কিভাবে রেকটিফাই করব এবার সেটাই দেখো। আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে রেখেছিলাম যে যে জিনিসটা কমন হবে সেটাকে আমরা কেটে দেবো, কিন্তু এক্ষেত্রে দেখো কোনো কাটাকাটি হচ্ছে না। আর কাটাকাটি কখন হবে, যখন সাইডও মিলে যাবে এবং অ্যামাউন্টও মিলে যাবে। তো আমরা কারেক্ট এন্ট্রিতে যেটা লেখা আছে আমরা সেটাই বসিয়ে দেব। এক্ষেত্রে দেখো টু সেলস অ্যাকাউন্ট 10,000, এদিকেও টু সেলস অ্যাকাউন্ট 8,000 আছে, এদিকে এক্স অ্যাকাউন্ট ডেবিটে 10,000, এদিকে এক্স অ্যাকাউন্ট 8,000, তো কোনো সাইড কাটাকাটি হবে না। অর্থাৎ কারেক্ট এন্ট্রিতে যেটা আছে আমরা সেটাই বসিয়ে দেব। মানে এরকম হবে এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। যখন দুটো সাইড রং এন্ট্রি এবং কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রিতে দুটো অ্যাকাউন্ট দুটো সাইডের ক্ষেত্রে মিলে যাবে তখন যেটা সত্যি মানে যেটা সঠিক আমরা সেটাই বসিয়ে দেবো। এক্ষেত্রে এক্স অ্যাকাউন্ট ডেবিট, ওইদিকে এক্স অ্যাকাউন্ট ডেবিট, রং এন্ট্রি দেবো। এক্ষেত্রে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট আর রং এন্ট্রিতে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। তো চোখ কান বুঝে কারেক্ট এন্ট্রিতে আমার যেটা লেখা আছে লেনদেন সেটাই বসিয়ে দেবো। এবার কি হবে, এরপর কি হবে, মানে আমরা 10,000 টাকা লেনদেন হওয়া দরকার ছিল সেটা আমরা 8,000 টাকা করে দিয়েছি। তো আমরা কত কম করেছি, 2,000 টাকার লেনদেন কম করেছি, মানে আমরা সেলসটা 2,000 টাকা কম দেখিয়েছি। তো কারেকশন কিভাবে করব, আমরা আরো 2,000 টাকা দিয়ে দিই। তো আমরা এখানে 2,000 টাকা দিয়ে দিই দুটো সাইডে, তাহলেই তো আমার রেকটিফিকেশন অফ এরার্স হয়ে গেল। এটা তো আমার জার্নাল এন্ট্রিতে, এই যে রং এন্ট্রিতে আমার এটা হয়েছে, এটা তো আমার জার্নাল এন্ট্রিতে বসানোই আছে। আমরা এটা কারেকশন করব কিভাবে, যত টাকা দিইনি তত টাকা আমরা দিয়ে দিই, তাহলেই আমার কারেকশন হয়ে যাবে। এবং আরো একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে রেখেছিলাম শর্টকাট হিসেবে, সেটা কি, যখন দুটো অ্যাকাউন্ট একই সাইডে থাকে আমরা মাইনাস করে দিই, তাই তো। কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রিতে যখন দুটো একই অ্যাকাউন্ট একই সাইডে থাকে তো অ্যামাউন্ট গুলো যদি আলাদা হয় আমরা মাইনাস করে দিই, এটা আমি এর আগের ভিডিওটিতে শিখিয়েছিলাম। তো এক্ষেত্রে এক্স অ্যাকাউন্ট ডেবিট, এক্ষেত্রে এক্স অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ
কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রিতে দুটো অ্যাকাউন্ট একই সাইডে আছে। তো এক্ষেত্রে এরকম যদি কন্ডিশন হয়, আমরা কি করি, দুটো অ্যাকাউন্টের মধ্যে মাইনাস করে দিই, অ্যামাউন্টের মাইনাস করে দিই। এবং যদি আরেকদিকে যদি এক্স অ্যাকাউন্টটা ক্রেডিটে থাকতো, এই যে রং এন্ট্রিতে যদি আমরা এক্স অ্যাকাউন্টকে ক্রেডিট করতাম, তো সেক্ষেত্রে যোগ করে দিতাম। যখন একই অ্যাকাউন্ট কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রিতে থাকবে একই সাইডে, ডেবিট সাইড তো ডেবিট সাইডই থাকবে দুটো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা মাইনাস করে দেব। এবং যদি একই অ্যাকাউন্ট কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রিতে আলাদা আলাদা সাইড থাকে, হয়তো এটা ডেবিট আছে এখানে ক্রেডিট আছে, বা কারেক্ট এন্ট্রিতে ক্রেডিট আছে এখানে ডেবিট আছে, এরকম যদি আলাদা আলাদা সাইড থাকে একই অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা অ্যামাউন্টটা যোগ করে দেব। আশা করছি বুঝতে পারলে। এই সেলসটা যদি ডেবিট হতো আর এইটা যদি ক্রেডিট হতো, তো সেক্ষেত্রে আমরা 10,000 আর 8,000 যোগ করে দিতাম। যখন দুটো সাইডে তফাৎ হবে আমরা সবসময় যোগ করি, আর যখন দুটো সাইড মিলে যাবে, দুটো সাইডে দুটো অ্যাকাউন্ট, দুটো একই অ্যাকাউন্ট দুটো একই সাইডে থাকবে, তো সেক্ষেত্রে আমরা মাইনাস করে দিই। এটা যদি মনে রাখতে পারো তো ভালো। আর না হলে এই যে থিওরিটা তোমাদেরকে বললাম যে আমরা 2,000 টাকা কম দিয়েছি, তো কারেকশনের সময় আমরা 2,000 টাকা বেশি দিয়ে দিই, এটা মনে রাখলেও হবে। এবং আরো একটা আমি এরার্স অফ কমিশন তোমাদেরকে দেখাচ্ছি, এবং কিভাবে তোমরা সেটা রেকটিফাই করবে সেটাও তোমরা ভালোভাবে দেখে নাও। এরপর আমি আরো একটা এরার্স লিখেছি এরার্স অফ কমিশনে। দেখো, গুডস পারচেজ ফ্রম এক্স রুপিস 20,000 টাকা। এর জন্য আগে কি কারেক্ট এন্ট্রি হবে সেটা আমরা আগে কারেক্ট এন্ট্রি ঘরেতে লিখে নেব। তো গুডস পারচেজ ফ্রম এক্স এর জন্য কি কারেক্ট হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, এটাই তো হওয়া দরকার। সেটা কত টাকা, 20,000 টাকা করে। কিন্তু আমরা কি করেছি, এর অ্যামাউন্টটাকে কমিয়ে দিয়েছি ভুল করে। তো সাইড ঠিকই আছে, যেমন আছে সেরকমই আছে, মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স সেটাই আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট এটা সেমই আছে। কিন্তু আমরা কি করেছি, এই যে 15,000 টাকা দেওয়া আছে, এই 15,000 টাকা করে ফেলেছি, যেখানে আমার হওয়া দরকার ছিল 20,000 টাকা। তো আমার সাইডের কোনো ভুল নেই, তো চোখ কান বুঝে যেটা কারেক্ট এন্ট্রিতে যেটা আমার লেখা আছে আমরা সেটাই বসিয়ে দেব। এখানে জাস্ট কাজ হচ্ছে, যেহেতু অ্যামাউন্টের মিস্টেক, তো তার জন্য আমার অ্যামাউন্টটাকে সংশোধন করতে হবে, সাইডের কোনো ভুল নেই। তো সাইড যেটা আছে আমরা সেটাই বসিয়ে দেব, মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট এটাই আছে, সাইডে কোনো মিস্টেক নেই। কিন্তু আমরা কি করেছি, যে লেনদেনটা 20,000 টাকা হওয়া দরকার ছিল সেটা আমরা 15,000 টাকা করে ফেলেছি। তো 5,000 টাকা আমার গেল কোথায়, তাই তো? তো 5,000 টাকা আমরা এন্ট্রি করে দেবো, আরো এই অ্যাকাউন্টের নামেই আমরা 5,000 টাকার এন্ট্রি করে দেবো, তাহলেই আমার কারেকশন হয়ে যাবে বা রেকটিফিকেশন হয়ে যাবে। আর যদি তোমরা সাইডের দিকে দেখতে যাও, তো সেক্ষেত্রে দেখো দুটো অ্যাকাউন্ট একই সাইডে আছে, পারচেজ অ্যাকাউন্ট ও কারেক্ট এন্ট্রিতে দেখো পারচেজ অ্যাকাউন্ট ও ডেবিট, রং এন্ট্রিতে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আছে, কিন্তু তাদের অ্যামাউন্টটা আলাদা আছে। তো এক্ষেত্রে আমি কি বললাম, দুটো অ্যাকাউন্ট যদি কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রিতে একই সাইডে থাকে আমরা মাইনাস করে দেবো। তো এক্ষেত্রে 20,000 থেকে 15,000 মাইনাস করে দেখো 5,000ই আসছে। একইভাবে যে এক্স অ্যাকাউন্ট আমার ক্রেডিটে আছে, এক্ষেত্রেও এক্স অ্যাকাউন্ট ক্রেডিট আছে রং এন্ট্রিতে, তো আমার সাইড মিলে যাচ্ছে কারেক্ট এবং রং এন্ট্রিতে, কিন্তু আমার অ্যামাউন্ট মিলছে না। তো এক্ষেত্রে আমরা মাইনাস করে দেবো, যেহেতু দুটো একই সাইডে আছে বলে। এরপরের এরার্স অফ কমিশনটা দেখো, গুডস পারচেজ ফ্রম এক্স রুপিস 20,000 টাকা রেকর্ডেড অ্যাজ 25,000 টাকা। মানে আমার পারচেজ করার কথা ছিল এক্স এর থেকে 20,000 টাকা, সেটা আমরা কি করেছি, বাড়িয়ে দিয়েছি, লেনদেনটার অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ 25,000 করে ফেলেছি। তো এক্ষেত্রে কিভাবে আমরা করব রেকটিফিকেশন, তো প্রথমে ঠিকটা কি আমার সেটা আমরা দেখব। পারচেজ ফ্রম এক্স রুপিস 20,000 টাকা, তো এটার ঠিক লেনদেনটা কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, কত টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। এবার আমরা কি করেছি না, এই অ্যামাউন্টটাকে, লেনদেনের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিয়েছি। সাইড আমার ঠিকই আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স এটা আমার ঠিকই আছে। তো এক্ষেত্রে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, এক্ষেত্রে আমরা সাইড ঠিকঠাক বসিয়েছি, কিন্তু আমরা কি করেছি, এখানে 25,000 টাকা করে দিয়েছি, এখানে আমরা 25,000 টাকা করে দিয়েছি।
তো আমার এক্স কে পারচেস করার দরুন দেওয়ার ছিল 20,000 টাকা, সেটা আমরা কি করেছি 25,000 টাকা দিয়ে দিয়েছি, অর্থাৎ 5,000 টাকা বেশি দিয়ে দিয়েছি। তো এই যে কন্ডিশনটা হলো, এটার জন্য আমাকে কি করতে হবে, এটা রিভার্স চার্জ করতে হবে, মানে টাকাটা আমার ফেরত পাওয়ার জন্য রিভার্স করতে হবে। সেটা কি রকম না, টাকাটা ফেরত পাওয়ার জন্য যেমন পারচেজ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছিলাম, এটাকে আমরা ক্রেডিট করে দেবো। অর্থাৎ এবার যে এক্সটা ক্রেডিটে ছিল সেটাকে আমরা ডেবিট করে দেবো। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট 20,000 টাকা, সরি। এবার দেখো পারচেজ অ্যাকাউন্ট আমার কত টাকা পাওয়ার বেশি দিয়ে দিয়েছি, আমরা 5,000 টাকা আমরা বেশি দিয়ে দিয়েছি, তাই তো এক্স কে পারচেজের দরুন। তো 5,000 টাকা আমরা কি করব, ফেরত নিয়ে নেব। এবার সেই 5,000 টাকা আমরা এরকম বসিয়ে দেব। আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পারলে। এই যে লেনদেনটা হলো, এটা কিন্তু কোনো কারেক্ট এন্ট্রি ফলো করে হলো না, এটাকে আমরা বলবো রিভার্স এন্ট্রি। অর্থাৎ আমার কোনো বেশি যদি কোনো একটা ট্রানজাকশনস এর অ্যামাউন্ট যদি এক থাকে এবং সেটাকে আমরা যদি বাড়িয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা সেটা ফেরত পাওয়ার জন্য তার উল্টো এন্ট্রিটা করে দেব। তো এক্ষেত্রে এক্স অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ তোমরা যে ক্রেডিট ছিল, সেটা আমরা কি করেছি, ডেবিট করে দিয়েছি। এবার একই ভুল আমি এবার সেলস দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, গুড সোল্ড টু এক্স রুপিস 20,000 টাকা, রেকর্ডেড অ্যাজ 25,000 টাকা। মানে আমার সেলসটা হয়েছিল 20,000 টাকার, কিন্তু আমরা কি করেছি, সেটাকে 25,000 টাকা করে ফেলেছি। যখনই এরকম দেখবে কোনো একটা লেনদেন হওয়া দরকার ছিল এক, তার থেকে বেশি আমরা করে ফেলেছি অ্যামাউন্টে, আমরা সেটাকে রিভার্স করে দেবো। সেটা কি রকম, এবার দেখো, যেমন এর আগেরটা হলো পারচেজ দিয়ে, তো ঠিক এন্ট্রিটা আমার কি হওয়া দরকার ছিল এক্ষেত্রে, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা, 20,000 টাকা, এদিকেও 20,000 টাকা। আমরা সাইডের কোনো ভুল করিনি, আমরা অ্যামাউন্টের ভুল করেছি। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট আমরা 25,000 টাকা করে দুটো সাইডই বসিয়ে ফেলেছি। যখনই এরকম দেখবে যে আমরা বেশি কোনো একটা লেনদেনের অ্যামাউন্টটা করে ফেলেছি, তখন আমরা এটাকে রিভার্স করে দেবো টাকাটা ফেরত পাওয়ার জন্য। তো এক্ষেত্রে যেহেতু সেলস অ্যাকাউন্টটা আমার ক্রেডিট আছে, আমরা কি করে দেবো, সেলসটাকে ডেবিট করে দেবো। অর্থাৎ সেলস অ্যাকাউন্ট ডেবিট যেমন আছে টু এক্স অ্যাকাউন্ট। তো আমরা রংলি কি করে ফেলেছি, এরকম লেনদেন করে ফেলেছি যে এক্স এর থেকে আমরা 5,000 টাকা বেশি নিয়ে নিয়েছি সেলসের দরুন। তো সেই সেলসটাকে ফেরত দেওয়ার জন্য সেই অ্যামাউন্টটাকে আবার রিভার্স চার্জ করতে হবে, মানে যেটা আছে সেটাকে আমরা উল্টে দিলাম। এবার দেখো 25,000 টাকা আমরা করে ফেলেছি, সেটা হওয়া দরকার ছিল 20,000। তো আমার কত টাকা মিস্টেক হয়েছে, 5,000 টাকা, 25,000 মাইনাস 20,000, 5,000 টাকা। তো এক্ষেত্রে অ্যামাউন্টে আমার হয়ে যাবে 5,000 টাকা। আশা করছি জিনিসটা বুঝতে পারি। এবার আমার এরার্স অফ কমিশনের পর আমরা থার্ড টাইপ অফ টু সাইডেড এরার্স এর কথা জেনে নেব, সেটা হচ্ছে এরার্স অফ প্রিন্সিপাল, অর্থাৎ নীতিমূলক ভুল। এই ভুলটা সাধারণত এই কারণেই হয়ে থাকে যে হিসাব শাস্ত্রে যদি সঠিকভাবে কোনো জ্ঞান না থাকে। মানে সাপোজ এরকম ধরো আমার কোনো ফার্নিচার পারচেজ হয়েছে, সেটার জন্য কি লেনদেন হবে, ফার্নিচার টু ক্যাশ, কিন্তু আমরা কি করে ফেলেছি, পারচেজ টু ক্যাশ। তো এই যে ফার্নিচার পারচেজের জন্য ফার্নিচার অ্যাকাউন্ট করতে হয়, সেখানে তারা করে ফেললো পারচেজ, এটাকে আমরা বলবো এরার্স অফ প্রিন্সিপাল। আবার এক ধরনের হতে পারে যে আমার ফার্নিচার রিপেয়ারের জন্য কোনো খরচ করেছি, এক্ষেত্রে আমার লেনদেনটা কি হওয়া দরকার, রিপেয়ার অন ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কিন্তু আমরা করে ফেলেছি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যেখানে ফার্নিচার রিপেয়ারের জন্য খরচ হওয়া লেনদেন ছিল, সেখানে আমরা ভুল করে ফেলেছি ফার্নিচার কেনার জন্য খরচ, তাই তো। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ মানে কি বোঝায়, ফার্নিচার কেনার জন্য কোনো খরচ হয়েছে, যেখানে হওয়া দরকার ছিল ফার্নিচার রিপেয়ারের জন্য কোনো খরচ হয়েছে। তো ফার্নিচার রিপেয়ারের জন্য কোনো খরচের জায়গায় আমরা যখন ফার্নিচার কেনার জন্য খরচ করে ফেলি, এগুলো কি হিসাব শাস্ত্রে ঠিকভাবে জ্ঞান না থাকার জন্য এগুলো হয়ে থাকে সাধারণত। তো সেগুলোকে আমরা বলবো এরার্স অফ প্রিন্সিপাল, অর্থাৎ নীতিমূলক ভুল। এবার আমি বেশ কিছু এরার্স আমি বোর্ডে লিখবো এবং সেগুলো কিভাবে রেকটিফাই করব আমরা সেটাই এবার দেখো। আশা করছি এই যে টু টাইপস অফ এরার্স ডিসকাস করলাম, এরার্স অফ অমিশন, এরার্স অফ কমিশন, এগুলো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার যে
এরার্স অফ প্রিন্সিপালের এক্সাম্পলটা আমি দেবো, সেটা একটু কেয়ারফুলি দেখো। এ মেশিনারি পারচেজ ফর 10,000 টাকা ওয়াজ রেকর্ডেড অ্যাজ পারচেজ অ্যাকাউন্ট। আমার কোন একটা মেশিনারি পারচেজ করা হয়েছিল 10,000 টাকা দিয়ে, সেটা আমরা কি করেছি, পারচেজ অ্যাকাউন্ট বলে বসিয়ে ফেলেছি। তখন যখন আমার কোনো মেশিনারি অ্যাকাউন্ট কেনা হয়, মেশিনারি কেনা হয়, তো তার জন্য কি জার্নাল এন্ট্রি হয়, আমরা সবাই জানি যে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হওয়া দরকার। কিন্তু আমরা কি করে ফেলেছি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে ফেলেছি। মানে আমরা কারেক্ট কি হওয়া দরকার ছিল এই লেনদেনটার জন্য, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এরার্স অফ কমিশনে কি ছিল, সমস্ত কিছু অ্যামাউন্টের মিস্টেক হতো, কোনো সাইডের মিস্টেক হতো না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, সাইডের মিস্টেক কিন্তু অ্যামাউন্টের মিস্টেক নেই, কিন্তু সাইডে যে হওয়া দরকার ছিল সেটা আমরা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হওয়া দরকার ছিল, কিন্তু আমরা ভুল করে এরকম করে ফেলেছি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000। আমার ভুলটা আশা করছি বুঝতে পেরেছো তোমরা, যেহেতু জার্নাল সবাই জানো। তো এক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, আমি বলেছিলাম যে যখন দুটো কারেক্ট এন্ট্রি আর রং এন্ট্রির মধ্যে যদি কোনো সাইড, কোনো অ্যামাউন্ট সমস্ত কিছু মিলে যায়, আমরা সেটার দিকে তাকাবো না। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কারেক্ট এন্ট্রিতে ক্যাশ অ্যাকাউন্ট 10,000 ক্রেডিটে আছে, একইভাবে রং এন্ট্রিতে ক্যাশ অ্যাকাউন্ট 10,000 ক্রেডিটে আছে। আমরা এর দিকে তাকাবোই না, মানে এইটার লেনদেন হবেই না, এটা সব ঠিক আছে। এবার আমরা কারেক্ট এন্ট্রিতে আসবো। কারেক্ট এন্ট্রিতে এসে আমরা দেখতে পাচ্ছি মেশিনারি অ্যাকাউন্টটা ডেবিট আছে। তো আমরা কি করব, মেশিনারি অ্যাকাউন্টটা কারেক্ট এন্ট্রিতে যে পজিশনে বসে আছে আমরা সেই পজিশনেই রেখে দেবো, মানে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। আমার যেটা কারেক্ট এন্ট্রিতে মেশিনারি অ্যাকাউন্ট যে সাইডে ছিল আমরা সেই সাইডে বসিয়ে দিলাম। এরপর আমার দেখো ক্রেডিট সাইড ফাঁকা আছে, আমি জানি না ক্রেডিটে কি হবে, কিন্তু এখানে দেখো রং এন্ট্রিতে পারচেজ অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট আমার পড়ে আছে। তো রং এন্ট্রিতে যে অ্যাকাউন্টটি পড়ে থাকুক সেটা আমরা ক্রেডিটে বসিয়ে দেবো, মানে এরকম করে দেবো, টু পারচেজ অ্যাকাউন্ট। মানে আমি এটাই বলতে চাইছি যে কারেক্ট এন্ট্রিতে যে অ্যাকাউন্টটা যে সাইডে থাকবে আমরা সেই সাইডেই তাকে বসিয়ে রেখে দেবো, সেটা ফিক্সড। এবং রং এন্ট্রিতে যে আরো একটা অ্যাকাউন্ট পড়ে থাকবে, সেটা যে সাইডেই থাকুক না কেন, যে সাইডটা আমার কারেকশনে পড়ে থাকবে সেই সাইডে আমরা বসিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু পারচেজ অ্যাকাউন্ট আমার ডেবিট সাইডে ছিল, কারেকশন করে আমরা সেটাকে ক্রেডিট করে দিলাম। তো এবার 10,000 টাকা যেটা আছে আমরা সেটাই বসিয়ে দেবো। এক্ষেত্রে আমাদের অ্যামাউন্টের কোনো ঝামেলা নেই, কিন্তু এরার্স অফ কমিশনে কিন্তু সমস্ত কিছু কি ছিল, অ্যামাউন্টের মিস্টেক ছিল, সেক্ষেত্রে সাইডের কোনো ভুল ছিল না। এবং আরো আমি কতগুলো এরার্স অফ প্রিন্সিপালের এক্সাম্পল দেবো এবং সেগুলোই দেখো। এর আগেরটা আমি যেমন পারচেজ দিয়ে বোঝালাম, এবার একটা সেলস দিয়ে দেখো। এ ফার্নিচার সোল্ড ফর 20,000 টাকা। আমার কোম্পানিতে একটা কোনো ফার্নিচার ছিল, সেটাকে আমরা সেলস করে দিয়েছি, সেটা কত টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে। কিন্তু আমরা কি করেছি, সে ফার্নিচার, তো এর জন্য সঠিক এন্ট্রি কি হওয়া দরকার ছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার, তাই তো। কিন্তু আমরা কি করেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করে ফেলেছি, যেটা ফার্নিচার হওয়া দরকার ছিল সেটা আমরা সেলস করে ফেলেছি ক্রেডিটে। মানে আমরা কি রকম করেছি দেখো, আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, এটা হওয়া দরকার ছিল। এটা এই ট্রানজাকশনস এর এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি, দুটো সাইডে 20,000 টাকা। কিন্তু আমরা বাই মিস্টেক কি করে ফেলেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট তো ঠিক আছে, কিন্তু এদিকে টু সেলস অ্যাকাউন্ট করে ফেলেছি। এর ফলে ইফেক্টের দুটো সাইডই আমার ভুল, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুটো সাইডই আমার ভুল হবে। যেটা ফার্নিচার হওয়া দরকার ছিল সেটা আমার সেলসে চলে যাবে। এবার দেখো কারেক্ট এন্ট্রি আর রং এন্ট্রির মধ্যে কোনটা কমন, সেটাকে আমরা ইগনোর করে দেবো, সেটাকে আমরা কেটে দেবো। যেমন এর আগের অঙ্কটা হলো, দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা, এদিকেও ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা আছে, আমরা এদিকে তাকাবোই না, এটাকে জাস্ট ইগনোর। এরপর দেখো ফার্নিচারটা, এবার কারেক্ট এন্ট্রিতে দেখো আরো একটা অ্যাকাউন্ট পড়ে আছে, সেটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট। কোন সাইডে পড়ে আছে,
ক্রেডিট সাইডে পড়ে আছে। তো আমরা এটা ফিক্সড, ফার্নিচার অ্যাকাউন্ট ফিক্সড এবং সেটা ক্রেডিটে, এটা ফিক্সড। তো টু ফার্নিচার অ্যাকাউন্ট। এরপর যে সেলস অ্যাকাউন্টটা এদিকে রং এন্ট্রিতে পড়ে আছে, সেটা যে সাইডই থাকুক না কেন, আমার কারেকশনের সময় দেখতে পাচ্ছি আমরা যে ডেবিট সাইড ফাঁকা আছে আর ক্রেডিট সাইড ফার্নিচার দিয়ে ফুলফিল হয়ে আছে। তো এই ডেবিট সাইড যে ফাঁকা আছে, এখানে আমরা এই যে সেলস অ্যাকাউন্ট বলে আছে এটা বসিয়ে দেবো, সেলস অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো। যেহেতু কারেকশনের আমার ডেবিট সাইড ফাঁকা ছিল, তো সেই জন্য আমরা সেলস অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিয়েছি। সেই সেলস অ্যাকাউন্ট যে সাইডেই থাকুক না কেন, সেটা আমার দেখা দরকার নেই। এবার যে 20,000 টাকা আছে, আমার তো অ্যামাউন্টে কোনো মিস্টেক নেই, তাই তো? তো যেমন আছে সেরকমই বসিয়ে দাও। তো আশা করছি এই জিনিসটা বুঝতে পারলে। আরো দুটো আমি এক্সাম্পল দিচ্ছি, এরা সব প্রিন্সিপালের অর্থাৎ নীতিমূলক ভুলের, সেটা দেখো। এবার আমার ভুলটা দেখো, রিপেয়ার অফ এ ফার্নিচার ₹500 ওয়াজ রেকর্ডেড অ্যাজ ফার্নিচার অ্যাকাউন্ট। আমার ফার্নিচার রিপেয়ারের জন্য কোনো খরচ হয়েছে, কিন্তু আমরা কি করেছি সেটা জার্নাল এন্ট্রি কি হওয়া দরকার ছিল, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কিন্তু আমরা কি করে ফেলেছি, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে ফেলেছি। তো এক্ষেত্রে এই যে ভুলটা, এটা একটা সাইডের ভুল এবং অ্যাকাউন্টেরও ভুল। তো এটা এরকম হওয়া দরকার ছিল, রিপেয়ার অন ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তবেই তো আমার বোঝাবে যে এটা আমার ফার্নিচার রিপেয়ারের জন্য খরচ হয়েছিল এই লেনদেনটা। তো কত টাকা, দুটো সাইডই 500 টাকা। কিন্তু আমরা কি করে ফেলেছি, রংলি ফার্নিচার অ্যাকাউন্ট করে ফেলে, মানে যেটা রিপেয়ারের জন্য খরচ হয়েছে সেটাকে আমরা ফার্নিচার অ্যাকাউন্ট বলে করে ফেলেছি, মানে ফার্নিচার কেনার এন্ট্রি করে ফেলেছি। ফার্নিচার কিনলেই কিন্তু এই এন্ট্রিটা হয়, তোমরা যদি একটু মনে করো দেখবে খুঁজে পেয়ে যাবে উত্তর। ফার্নিচার যদি কেনা হয় সেক্ষেত্রে এন্ট্রি কি হয়, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো এটাই আমার ভুল হয়েছে, মানে যেটা রিপেয়ারের করার কথা ছিল সেটাকে আমরা কি করে ফেলেছি না, সেটা আমরা কেনার এন্ট্রি করে ফেলেছি। এবার কারেক্ট এন্ট্রি এবং রং এন্ট্রি, দুটো এন্ট্রির দিকে তাকাও। দেখো ক্রেডিট সাইড দুটোই মিলে যাচ্ছে, আর মিলবে তখনই যখন অ্যাকাউন্টও মিলবে, সাইডও মিলবে, অ্যামাউন্টও মিলবে। দেখো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট আছে 500 টাকা, আর রং এন্ট্রিতেও ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 500 টাকা, কিসে আছে, ক্রেডিটে আছে 500 টাকা। তো এর দিকে আমরা তাকাবো না, মানে এই দুটো মিলে যাচ্ছে। এবার যে সাইডটা পড়ে আছে কারেক্ট এন্ট্রিতে আমরা আসবো। কারেক্ট এন্ট্রিতে আসার পর দেখতে পাচ্ছি আমরা রিপেয়ার অন ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট আছে। আমরা যে সাইডে পড়ে আছি আমরা ফিক্সড সেই সাইডই কারেকশনের সময় রেখে দেবো। তো এক্ষেত্রে রিপেয়ার অন ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, এটা ফিক্সড। আমার এখন ক্রেডিট সাইডে কিছু বসানোর জন্য আমি পাচ্ছি না। এবার রং এন্ট্রিতে আমি এসে দেখছি যে ফার্নিচার অ্যাকাউন্ট পড়ে আছে, সেটা যে সাইডেই হোক না কেন। তো আমরা এই ফার্নিচার অ্যাকাউন্টের এই যে ক্রেডিট সাইড আমার পড়ে আছে কারেকশনে, তো আমরা ফার্নিচারকে কি করব, ক্রেডিট সাইডে করে দেব, মানে এরকম করে দেবো টু ফার্নিচার অ্যাকাউন্ট। এবার যেহেতু আমার অ্যামাউন্টের কোনো মিস্টেক নেই, তো যেমন আছে সেরকমই রেখে দাও। আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পারবে। এরপর যে শেষ টাইপস অফ টু সাইডেড এরার্স এর কথা জেনে নেব, সেটা হচ্ছে এরার্স অফ মিসপোস্টিং। এই এরার্স অফ মিসপোস্টিং এর বাংলা অর্থ হচ্ছে বেদাখিলার ভুল। কি রকম দেখো, সাপোজ আমি রামের থেকে ক্যাশ রিসিভ করলাম, কিন্তু আমরা ভুল করে ফেললাম যে আমরা সামের থেকে ক্যাশ রিসিভ করলাম, বা কোনো একটা অন্য ব্যক্তির নামে আমরা কাউকে ক্যাশ পেড করলাম, সেটা যে কোনো নাম হতে পারে। সাপোজ আমি এক্স কে ক্যাশ পেড করলাম, কিন্তু আমরা ভুল করে ফেললাম যে এরকম এন্ট্রি যে ওয়াই কে ক্যাশ পেড করলাম। তো যখন কোনো একটা ব্যক্তির নামের জায়গায় অন্য একটা ব্যক্তির নাম আমরা দিয়ে ফেলি, তো এই ভুলটাকে আমরা বলবো বেদাখিলার ভুল। এবং সেটা এবার কি রকম হয়, আমি কতগুলো এরার্সের এক্সাম্পল দেবো এবং সেটা দেখে নাও। এবার যে এরার্স অফ মিসপোস্টিংটা আমরা শিখবো, রেকটিফাই করবো, সেটা দেখো। ক্যাশ পেড টু রাম ₹5,000 পোস্টেড টু অজয় অ্যাকাউন্ট। মানে আমার রামকে কিছু পেড করার কথা ছিল 5,000 টাকা দিয়ে, সেটা আমরা কি করেছি, অজয়কে দিয়ে দিয়েছি, অজয়কে দেওয়ার এন্ট্রি করে ফেলেছি। তো এক্ষেত্রে আমরা ঠিক এন্ট্রিটা কি হওয়া দরকার ছিল, ক্যাশ পেড টু রাম ₹5,000 টাকা। তো এক্ষেত্রে আমার জার্নাল এন্ট্রি কি হবে, রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটাই তো হওয়া দরকার ছিল।
রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তবেই তো বোঝাচ্ছে যে আমি রামকে ক্যাশ পেড করেছি। সেটা কত টাকা? 5,000 টাকা। কিন্তু আমরা রামের জায়গায় অজয় অ্যাকাউন্ট করে ফেলেছি। মানে আমরা এরকম করে ফেলেছি, অজয় অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলেছি, আর এদিকে টু ক্যাশ যেমন আছে সেরকমই আমরা রেখে দিয়েছি। কত করে? 5,000 5,000। তো এক্ষেত্রে টু ক্যাশ দেখতেই পাচ্ছ, ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট আছে দুটো সাইডই, কারেক্ট এন্ট্রি আর রং এন্ট্রিতে, এবং অ্যামাউন্টও যেহেতু একই আছে আমরা এদিকে তাকাবো না, ইগনোর করে দেবো। এরকম যখনই মিলে যাবে তোমরা ভেবে নেবে যে এবার কারেক্ট এন্ট্রিতে আসবে। আসার পর রাম অ্যাকাউন্ট ডেবিট আছে, সেটাকে রাম অ্যাকাউন্ট ডেবিটেই রেখে দাও, সেটাকে ফিক্সড করে রেখে দাও একই সাইডে, রাম অ্যাকাউন্ট ডেবিট করে দাও। এবার আমার ক্রেডিট সাইড ফাঁকা আছে, এবারে ক্রেডিট সাইড ফাঁকা থাকার জন্য আমরা রং এন্ট্রিতে অজয় অ্যাকাউন্ট যে সাইডই থাকুক না কেন আমরা অজয়কে ক্রেডিট করে দেবো, যেহেতু এখানে ক্রেডিট সাইড ফাঁকা আছে। আর আমরা ওয়ান সাইডেড এরার্সে কি করছিলাম? সাসপেন্স আনছিলাম, কিন্তু এখানে তো সাসপেন্স আনার কোনো প্রশ্নই নেই। তো এক্ষেত্রে 5,000 5,000 করে হয়ে যাবে। এখানে যেহেতু আমরা অজয় অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি, আর ওয়ান সাইডেড এরার্সে আমরা কিছু পাচ্ছিলাম না ক্রেডিট বা ডেবিটে বসানোর জন্য, তো সেই জন্য সাসপেন্স আনছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা অজয় অ্যাকাউন্ট আছে, তো শুধু শুধু আমি কেন সাসপেন্স অ্যাকাউন্ট আনতে যাবো, তাই না? তো এক্ষেত্রে টু অজয় অ্যাকাউন্ট হয়ে যাবে 5,000 টাকা। আশা করছি বুঝতে পারলে। এবার পরের এরার্স অফ মিস পোস্টিংটা দেখো। এরপর দেখো আমি একটা রিসিভ দিয়ে বুঝিয়েছি, এর আগে যেমন পেড দিয়ে বোঝানো ছিল, এবার এরার্স অফ মিস পোস্টিংটা যদি রিসিভ দিয়ে থাকে, তো এক্ষেত্রে কি আছে দেখতে পাচ্ছ তোমরা, ক্যাশ রিসিভ ফ্রম অরুণ ₹2,000 বাট পোস্টেড টু বরুণ অ্যাকাউন্ট। আমার অরুণের থেকে কিছু একটা রিসিভ করার কথা ছিল ক্যাশ, সেটা 2,000 টাকা দিয়ে, কিন্তু আমরা অরুণ না লিখে বরুণ করে ফেলেছি। তো এক্ষেত্রে এটাকে আমরা এরার্স অফ মিস পোস্টিং বা বেদাখিলার ভুল বলবো। তো ক্যাশ রিসিভ ফ্রম অরুণ এর জন্য কি এন্ট্রি হওয়া দরকার? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অরুণ, এটা হওয়ার আমার দরকার। সেটা কত টাকা? 2,000 টাকা। কিন্তু আমরা ভুল করে অরুণের জায়গায় বরুণ করে ফেলেছি। এক্ষেত্রে অ্যামাউন্টের কোনো মিস্টেক নেই, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বরুণ অ্যাকাউন্ট। অরুণের জায়গায় যেটা অরুণ ক্রেডিট হতো সেটা আমরা বরুণ করে ফেলেছি। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এদিকেও ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,000, আমরা এর দিকে তাকাবোই না। এবার অরুণ কোন সাইডে আছে? ক্রেডিট সাইড আছে। তো কারেক্ট এন্ট্রিতে যে অ্যাকাউন্ট যে সাইডে আছে আমরা সেই অ্যাকাউন্টে ফিক্সড রেখে দেবো। তো এক্ষেত্রে টু অরুণ অ্যাকাউন্ট 2,000 টাকা। এবার বরুণ অ্যাকাউন্ট আমার যে সাইডেই থাকুক আমার দেখা দরকার নেই রং এন্ট্রিতে, আমরা এই যে ডেবিট সাইড ফাঁকা আছে তো বরুণকে আমরা ডেবিট করে দেবো, মানে বরুণ অ্যাকাউন্ট ডেবিট। সেটা কত টাকা? 2,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে। এরপর আরো কতগুলো আমি এরার্স অফ মিস পোস্টিংটা বোঝাচ্ছি, ভালোভাবে দেখে নাও। ওয়েজেস পেড ₹10,000 টাকা। আমার কোন একটা ওয়েজেস কাউকে আমি পে করেছি, সেটা হচ্ছে 10,000 টাকা দিয়ে, কিন্তু সেটা আমি ওয়েজেস না লিখে স্যালারি লিখে দিয়েছি। আমরা সবাই জানি যে ওয়েজেস আলাদা, স্যালারি আলাদা। তো ওয়েজেস একটা আলাদা অ্যাকাউন্ট, স্যালারি অন্য একটা অ্যাকাউন্ট। তো আমরা আমাদের এই লেনদেনটার জন্য ঠিক কি হওয়া দরকার ছিল? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। এখানেও 10,000 টাকা। কিন্তু আমরা কি করেছি, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট না করে আমরা করে ফেলেছি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে ফেলেছি। সেটা কত টাকা? 10,000 টাকা। তো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিটে দুটোই আছে দেখতে পাচ্ছ, এবং অ্যামাউন্ট সাইড অ্যাকাউন্ট সব মিলে যাচ্ছে। তো ক্যাশ অ্যাকাউন্টের দিকে তাকানোর দরকার নেই। এবার কারেক্ট এন্ট্রিতে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট আছে, আমরা এটাকে ডেবিট করে রেখে দেবো। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট করে রেখে দেবো, এটা ফিক্স। আমার ক্রেডিট সাইড পড়ে আছে, ক্রেডিট সাইডে বসানোর জন্য আমরা কি বসাবো? এদিকে স্যালারি অ্যাকাউন্ট পড়ে আছে রং অ্যাকাউন্টে, এবং সেটা আমরা কি করব? টু স্যালারি অ্যাকাউন্ট বলে বসিয়ে দেবো। কত? 10,000 10,000, যেমন এর আগের গুলো আর কি হচ্ছিল। তো প্রত্যেকটা জিনিস আশা করছি ক্লিয়ার হচ্ছে এরার্স অফ মিস পোস্টিং এর। তো এই যে এতগুলো এরার্স আমি টাইপস অফ এরার্স বোঝালাম, আশা করছি এতে কোনো তোমাদের ডাউট নেই। এরপর আমি স্টেজের কথা বলেছিলাম, তাই তো? টু সাইডেড এরার্স করার জন্য সেরকম ভাবে স্টেজের ম্যাটার করে না, স্টেজ ম্যাটার করে না। সেটা বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বলুক,
বা আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বলুক বা ফাইনাল অ্যাকাউন্ট বলুক, সেক্ষেত্রে কোনোভাবেই টু সাইডেড এরার্স এর রেকটিফাই অতটা ডিপেন্ড করে না। কিন্তু যদি থার্ড স্টেজের কথা বলে দেওয়া থাকে আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে একটুখানি তফাৎ হবে, মানে রেকটিফিকেশন যেমন হচ্ছিল সেরকমই হবে। এবার রেকটিফিকেশন অফ এরার্স এর যে ফাইনাল কারেকশনটা আমার আসবে, এইখানটা যে আসবে, যদি বলে দেওয়া থাকে তোমার বইয়েতে যে আমার এই এরার্সটা এই যে এরার্সটা আমার লেখা আছে এটা আমার ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার পরে ধরা পড়েছিল, তো সেক্ষেত্রে একটুখানি তফাৎ হবে। যদি এই ওয়েজেস এবং স্যালারি এই দুটো অ্যাকাউন্ট যদি যে কোনো একটা অ্যাকাউন্ট কি হয়, নমিনাল অ্যাকাউন্ট হয়, তো সেক্ষেত্রে আমার কি হবে না, সেক্ষেত্রে এই স্যালারি বা ওয়েজেস এই যে নমিনাল অ্যাকাউন্ট এগুলো আছে, এই নমিনাল অ্যাকাউন্ট গুলো তুলে দিয়ে আমার হয়ে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে বসে যাবে। তো আশা করছি এই যে জিনিসটা এত পর্যন্ত বোঝালাম, আশা করছি কারো কোনো ডাউট নেই। এই স্টেজটা সেরকম ভাবে ম্যাটার করে না, কিন্তু ওয়ান সাইডেড এরার্স এর ক্ষেত্রে এই স্টেজটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। আর শুধুমাত্র টু সাইডেড এরার্স এর এই থার্ড স্টেজে একটুখানি ম্যাটার করে, সেটা হচ্ছে যে যদি কোনো কারেকশন এন্ট্রিতে কোনো নমিনাল অ্যাকাউন্ট থাকে তো তার পরিবর্তে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হয় অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে সেই যে নমিনাল অ্যাকাউন্ট থাকবে দুটো এন্ট্রির মধ্যে, তো একটা এন্ট্রি কি হবে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট হয়ে বসবে। তো এক্ষেত্রে ওয়েজেস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ কি, ওয়েজেস অ্যাকাউন্ট হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট এটাও একটা নমিনাল অ্যাকাউন্ট। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট বলে তোমরা বসাতে পারো। আবার যদি ধরো এখানের মধ্যে কোনো পারচেজ বা কোনো সেল থাকতো, তো সেক্ষেত্রেও সেগুলো একটা কি নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্ট হওয়ার জন্য সেগুলো পারচেজ না বসে সেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট বলে বসতো। আমার ভিডিওটা টু সাইডেড এরার্স এর যে রেকটিফিকেশন রেকটিফাই করার ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমরা আজ এখন অব্দি যতটা বোঝালাম, আশা করছি তোমাদের আর কোনো ব্যাপারে ডাউট নেই। আর যদি কোনো ব্যাপারে ডাউট থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং এর চ্যানেলের পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।